বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতের নানা আচরণের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন করেন, এটা কোন ধরনের বন্ধুত্ব, এটা কোন ধরনের প্রতিবেশী সুলভ আচরণ? স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ইস্ট লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা গত 15 বছরে 20,000 মানুষকে হত্যা করেছেন, শত শত মানুষকে গুম করেছেন। সেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তার দলবল নিয়ে চক্রান্তে লিপ্ত হয়েছেন। বাংলাদেশে সংঘটিত জুলাই অভ্যুত্থান এবং গণতন্ত্রের জন্য এদেশের ছাত্র জনতার সংগ্রামকে দ্ব্যর্থহীন চিত্তে ভারতের স্বীকৃতি দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। সে সঙ্গে তিনি বলেছেন, ভারত জুলাই অভ্যুত্থানকে জঙ্গি, হিন্দু বিরোধী ও ইসলামপন্থীদের ক্ষমতা গ্রহণ হিসেবে চিত্রিত করার চেষ্টা করেছে। বুধবার ফেসবুকে দেয়া এক পোস্টে মাহফুজ আলম এসব মন্তব্য করেন। তিনি লিখেছেন, ভারতের 75 পরবর্তী আখ্যান পরিবর্তন এবং নতুন বাংলাদেশের বাস্তবতা উপলব্ধি করা উচিত। এটা 75 পরবর্তী পরিস্থিতি নয়। জুলাই অভ্যুত্থান ছিল একটি গণতান্ত্রিক, প্রজন্মগত ও দায়িত্বশীল সংগ্রাম, আর এই সংগ্রাম দীর্ঘদিন ধরে চলবে। জুলাই আগস্টের গণহত্যার মামলায় 14 দলের সমন্বয়ক ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এবং অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন ও শুনানির জন্য আগামী 18 ডিসেম্বর পরবর্তী দিন ঠিক করেছেন আদালত। এ সংক্রান্ত বিশেষ শুনানি নিয়ে বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে বৃহস্পতিবার 105 বাংলাদেশি নাগরিক দেশে ফিরবেন। লেবাননের স্থানীয় সময় মঙ্গলবার রাতে এই তথ্য জানিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস। দূতাবাস জানায়, 5 ডিসেম্বর 105 জনের একটি গ্রুপ বৈরুত থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশ্যে বিমানযোগে রওনা করবে। তারা ওই দিন সকালে বৈরুতের রফিক হারারি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। বাংলাদেশ সময় রাত 11টায় তাদের বহনকারী উড়োজাহাজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। দেশে এই মুহূর্তে 69টি কারাগার রয়েছে। এই কারাগারগুলোর ধারণ ক্ষমতা 42,000। 5 আগস্টের পর 50,000-এর বেশি কিছু ছিল। তারপর কারাবন্দির সংখ্যা বেড়েছে। বর্তমানে 65,000 কারাবন্দী রয়েছে। বুধবার সকালে কারা সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। তিনি জানান, 17টি কারাগার অনেক পুরনো ও ঝুঁকিপূর্ণ। এগুলো অতি দ্রুত সংস্কার, মেরামত ও পুনর্নির্মাণ দরকার। আগামী 3 দিন সারা দেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বুধবার সংস্থাটির নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। তিনি বলেন, এ সময় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে আগামী সপ্তাহের দিকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল সামরিক আইন জারির আদেশ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে পার্লামেন্টে ভোটের পর তিনি বলেন, সামরিক আইনের অবসান ঘটাতে পার্লামেন্টের অবস্থান তিনি মেনে নেবেন। টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ইউন সুক বলেন, পার্লামেন্টের দাবির পরিপ্রেক্ষিতে আমি সামরিক আইন প্রত্যাহারের কথা সামরিক বাহিনীকে জানিয়েছি। দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যমের বরাতে বিবিসি বলছে, দেশটির মন্ত্রিসভা সামরিক আইন প্রত্যাহারের প্রস্তাবে সায় দিয়েছে। অবিলম্বে আগের আদেশ বাতিল হয়ে যাবে। এর আগে মঙ্গলবার দক্ষিণ কোরিয়ায় জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইউন সুক ইউল। তিনি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন, উদারপন্থী দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হুমকি থেকে সুরক্ষা দিতে এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন শক্তি নির্মূল করতে আমি জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করছি। তবে আকস্মিকভাবে সামরিক শাসন জারির আদেশ মেনে নিতে পারেননি দক্ষিণ কোরিয়ার আইন প্রণেতারা। প্রেসিডেন্টের সিদ্ধান্তের প্রতিবাদে পার্লামেন্টের বাইরে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এক পর্যায়ে কিছু সময়ের জন্য পার্লামেন্ট ভবনে প্রবেশ করেন সেনা সদস্যরা। এই পরিস্থিতির মধ্যেও রাতে নিরাপত্তা বাহিনীকে এড়িয়ে পার্লামেন্টে প্রবেশ করতে সক্ষম হন 190 জন আইন প্রণেতা। তারা সামরিক আইন জারির বিরুদ্ধে ভোট দেন। দক্ষিণ কোরিয়ার সংবিধান অনুযায়ী পার্লামেন্টের 300 সদস্যের মধ্যে বেশিরভাগ সদস্য চাইলে সামরিক আইন তুলে নেওয়া যাবে। এদিকে দক্ষিণ কোরিয়ার আইন প্রণেতারা দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে অভিশংসন করার উদ্যোগ নিয়েছেন। বুধবার এই তথ্য জানিয়েছে রয়টার্স। বিরোধী দলের আইন প্রণেতাদের একটি জোট জানিয়েছে, তারা আজকেই পার্লামেন্টে ইউলকে অভিশংসন করার জন্য একটি বিল উত্থাপন করবেন এবং আগামী 72 ঘণ্টার মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্তের জন্য ভোটের আয়োজন করা হবে। পার্লামেন্টের 2/3 বেশি সদস্য অভিশংসনের পক্ষে ভোট দিলে একটি সাংবিধানিক আদালতে এই প্রস্তাব উত্থাপন করা হবে। শুনানি শেষে এই আদালতের 9 বিচারকের মধ্যে 6 জন সম্মতি দিলে অভিশংসন কার্যকর হবে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরও 36 ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এতে করে গাজায় নিহতের মোট সংখ্যা ৪৪,৫০০ ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো। প্রতিবেদনে বলা হয় ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৩৬ জন নিহত এবং আরও ৯৬ জন আহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির নিচে এখনও ১০,০০০-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। খরার কারণে প্রতিবছর বিশ্বজুড়ে ৩০,০০০ কোটি মার্কিন ডলারের বেশি ক্ষতি হচ্ছে। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতিসংঘ। প্রতিবেদনে বলা হয়েছে, খরার কারণে বছরে ৩০,৭০০ কোটি ডলারের মতো ক্ষতি হচ্ছে। ২০৫০ সালের মধ্যে বিশ্বের ৭৫% মানুষ খরার কারণে ক্ষতিগ্রস্ত হবে। খরার প্রধান কারণ হিসেবে পরিবেশ ধ্বংসের বিষয়টি উঠে এসেছে। জাতিসংঘের মেরুকরণ মোকাবেলা সনদের অধীনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে চলছে এ সংক্রান্ত অধিবেশন। অধিবেশনের দ্বিতীয় দিনে প্রতিবেদনটি প্রকাশিত হয়। এন্টিগাতে প্রথম ম্যাচে না পারলেও জ্যামাইকায় কিংস্টন টেস্টে তাইজুল ইসলামের ঘূর্ণিতে ক্যারিবিয়ানদের ১০১ রানে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজে সাদা পোশাকের ক্রিকেটে জয় পেল টাইগাররা। এই জয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করল বাংলাদেশ। কিংস্টনের সেবাইনা পার্কে বাংলাদেশের বিপক্ষে টেস্ট জিততে হলে ইতিহাস গড়তে হতো ওয়েস্ট ইন্ডিজকে, কেননা এই মাঠে ২১২ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড নেই। এবার উইন্ডিজের লক্ষ্য ছিল ২৮৭ রানের, তবে তাইজুলের ঘূর্ণিতে দ্বিতীয় ইনিংসে ১৮৫ রানে অল আউট হয়ে যায় স্বাগতিকরা। কিংস্টন টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ১৬৪ রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে নাহিদ রানার ৫ উইকেট শিকারে ১৪৬ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের প্রথম সেশনেই অল আউট হয়ে যায় টাইগাররা। দলের হয়ে একাই লড়াই করেছেন জাকের আলী। ৫ ছক্কা ও ৮ চারে ৯১ রান করেন জাকের। তার ব্যাটে ভর করে ২৬৮ রানে অল আউট হয় বাংলাদেশ। জয়ের জন্য ক্যারিবিয়ানদের টার্গেট দ্বারায় ২৮৭ রানের নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৫০ ওভারে ১৮৫ রানে অল আউট হয় ক্যারিবিয়ানরা।